বাড়িটা ছিল ভারী অদ্ভুত। চারিদিকে চুপচাপ, ঝোপঝাড়, জঙ্গল, পাখি আর কাঠবিড়ালি চিড়িচিড়ি সারাদিন। রাত্রে শেয়ালের ডাক, মাঝরাতে কে যেন টেনে টেনে ডাকতো, শিবে শিবে। বেশ একটা অলৌকিক গল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখে আমি সোৎসাহে বিড়ি ধরিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে বললাম, কে ডাকতো অমন করে অনিরুদ্ধদা? কোনো অশরীরী আত্মা টাত্মা নাকি? গল্পের নাম রঙ্গনা। আখ্যান বিংশতি গল্পগ্রন্থে সংকলিত হয়েছে। সরস্বতী পুজোর আগের দিন সকালে বাড়ির সামনেটায় চিন্তিত মুখে দাঁড়িয়েছিলেন অনিরুদ্ধ গুছাইত। বাড়ির গেটের কাছে নিচু কাঠের বেড়া দিয়ে ঘেরা জায়গাটায় প্রচুর গাঁদা ফুল ফুটে আছে। এক একটা গাঁদা বিউটি পার্লারের মেয়েদের ফাঁপানো খোঁপার মতো প্রায় বড়। অনিরুদ্ধ গুছাইতে চিন্তিত দৃষ্টি সেই গাঁদা গাছগুলোর দিকেই। চিন্তার কারণটা অনুমান করতে পারলেও শয়তানি করে জিজ্ঞেস করলাম, কি হলো অনিরুদ্ধদা, কি এত ভাবছেন? কেশশূন্য শিরোদেশে হাত বুলিয়ে হতাশ স্বরে বললেন অনিরুদ্ধ গুছাইত, এ পাড়ায় 5টা ক্লাবে মোট 5টা সরস্বতী পুজো হচ্ছে রে ভাই। তাছাড়াও কাছে পিঠে বেশ কটা স্কুল। কাল সকাল হওয়ার আগেই এর একটা গাঁদা ফুলও এখানে টিকে থাকবে না, সব লোপাট হয়ে যাবে। আমি বললাম, বেড়াটা একটু শক্তপোক্ত আর উঁচু করে বাঁধলেই তো পারতেন, কিংবা ছাদে যেমন অতগুলো ভ্যারাইটির ফুল করেছেন ওদেরই সঙ্গে গাঁদাগুলোকেও ঠাঁই দিতে পারতেন, তাহলে আর এত দুশ্চিন্তা করতে হতো না। অনিরুদ্ধ গুছাইত আমার কথার কি জবাব যে দিলেন তার ঘড়ঘড়ে কণ্ঠস্বরের কারণে বোধগম্য হল না। মাঝবয়সী লোকটি, গায়ের রং কালো, স্ফীতদর, মাথা জোড়া টাক, টি শার্ট আর বারমুডা পরে থাকেন বেশিরভাগ সময়। কথা বললেই মনে হয় তার বুকে গলায় চিরকালের জন্য পুরনো কপ বসে আছে, ঘড়ঘড়ে আড়ষ্ট গলা। আমার সঙ্গে আলাপ চায়ের দোকানে। ধীরে ধীরে আসা যাওয়া করতে করতে আলাপ নিবিড় হয়ে গেছে। অনিরুদ্ধ গুছাইত খোশ গল্পবাজ লোক, এই কথা ও কথা 5 কথা বলে চলেন। তার গল্পগুলো সব খাঁটি গল্প, ওই জন্যেই সেগুলোতে কোনো প্লট নেই, যাতে করে অনিরুদ্ধ গুছাইতে সেসব কথা মঞ্জুরি অন্ততপক্ষে একটা ফ্লুইড প্লটের দিকে এগোয়। সেই চেষ্টায় গল্প শুনতে শুনতে আমি নানা রকম ফুট কাটি, এটা ওটা জিজ্ঞেস করি, কিন্তু তাতে অনিরুদ্ধ গুছাইতের গল্প পাল্টায় না। তিনি অবলীলায় আমার জিজ্ঞাসার শ্যাওলা দল উপেক্ষার লগি দিয়ে ঠেলে সরিয়ে তার গল্পের ডিঙিটিকে কথা স্রোতে ভাসিয়ে নিয়ে প্রতিবার আঘাটায় গিয়ে তোলেন। অনিরুদ্ধ গুছাইত নানা রকম কাজকর্ম করেন। উবারের ক্যাব চালান, জোম্যাটোর খাবার পৌঁছে দেন, বাড়ির ছাদে মরশুমি ফুলের চাষ করে নার্সারিতে যোগান দেন, বড় বাজার থেকে বদ্রি পাখির ছানা কিনে এনে এ বাড়ি ও বাড়ি বিক্রি করেন, রঙিন মাছের ব্যবসাও করেন শুনেছি। এ তল্লাটে প্রায় সকলেই একাধিক উপায়ে আয় করে। এই যেমন আমি টুকটাক পত্রপত্রিকায় লিখি, ছাত্রও পড়াই, আবার আয়ুর্বেদিক ওষুধও বিক্রি করি। দিনকাল যা পড়েছে, একটা কোনো স্থায়ী পেশার উপর নির্ভর করে দিন গুজরানো দুর্ঘট। তাই এসব করে টোরে দোতলা একটা বাড়ি তুলেছেন গুছাইত, জগদ্দলে বাইপাসের ধারেই। তেমন সুদৃশ্য বাড়ি নয়, তবে ওই ফুলবাহারের কারণে দিব্যি লাগে বাড়িটা। অনিরুদ্ধ গুছাইত আমাকে বলেছিলেন তারা আদতে হাওড়ার লোক, দেউলটির কাছাকাছি কোথাও, তা সেখান থেকে এখানে। অনিরুদ্ধ বলেছিলেন কিসব নাকি শরিকি ঝামেলায় তাঁর বাবাকে স্ত্রী পুত্রের হাত ধরে ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয়। তখন অনিরুদ্ধর বয়স 13-14 বছর। তা হাওড়া থেকে এই 24 পরগনা দক্ষিণে কেন? অনিরুদ্ধ গুছাই চায়ের গেলাসে খাস্তা বিস্কুট ডুবিয়ে ভেজা বিস্কুটের মণ্ড গিলে ফেলে বললেন, এখানে রাসমোহন মিষ্টান্ন ভাণ্ডারে কাজ পেয়ে যান বাবা তাঁর এক পরিচিত লোকের সূত্রে। আমরা 3 ভাই 1 বোন, আমি ছোট। দাদা দিদিরা সব বড় হচ্ছে তখন, অনেক ঝক্কি। আমি বললাম, ও
তা কি কাজ? কি আর রান্নার কাজ। বাবা খুব ভালো রান্না জানতেন, শিখেছিলেন তার বয়সকালে। কিছুদিন ভাড়া বাড়িতে ছিলাম আমরা, কিন্তু সেই বাড়ি যেন পায়রার খাঁচা, হাত পা মেলার জায়গাই নেই মোটে সবার। প্রায়ই বাড়ির বাইরে চলে যেতে ইচ্ছে হতো। আমরা সব স্কুলে ভর্তি হয়েছি, ভীষণ বারমুখো মন সব আমাদের। বাবা দেখলেন ছেলেমেয়েরা তো বকে যাচ্ছে, একটাও মানুষ হবে না। তখন এই বলে শুরুত করে চা নাড়লেন অনিরুদ্ধদা। পকেট থেকে পতাকা বিড়ির প্যাকেট বের করে আমার দিকে হাত বাড়ালেন। আমি অমনি দেশলাই ঘষে আগুন জ্বালিয়ে হাতের পাতা ঠোঙা করে অনিরুদ্ধদার মুখের কাছে ধরলাম। বিড়ির আগুন দপদপিয়ে উঠল। শুক টান দিয়ে নীল ধোঁয়া ছেড়ে অনিরুদ্ধদার দুচোখ সরু করে কি যেন ভাবতে ভাবতে গল্পে ফিরে গেলেন। ছেলে বুলে ধেড়ে বাঁদর হচ্ছে বুঝতে পেরে কয়েক বছরের মধ্যে রথতলায় ছোট এক কাঠা জমি কিনেছিলেন বাবা। ভারী বিচক্ষণ লোক ছিলেন কিনা। তখন রথতলা জায়গাটা এখনকার মতো ছিল না মোটেও। শুনশান, দুপুরে ঝিঁঝি ডাকত, চারিদিকে ঝোপঝাড়, কাছেই কয়ালদের ঘন বাগান। তো সেই জায়গায় টিন দিয়ে অ্যাসবেস্টাস দিয়ে বাড়ি একটা বানালেন বাবা। সবার বেশ থাকার জায়গাও হলো। স্কুল যেতে গেলে সাইকেল, মানে হেঁটে। তুমি চা খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ঠান্ডা চা টানতে লাগলাম। তার ফাঁকেই বললাম, সে বাড়ি কোথায় গেল? আমার কথার জবাব না দিয়ে অনিরুদ্ধদা বললেন, বাড়িটা ছিল ভারী অদ্ভুত। চারিদিকে চুপচাপ, ঝোপঝাড়, জঙ্গল, পাখি আর কাঠবিড়ালি চিড়িচিড়ি সারাদিন। রাত্রে শেয়ালের ডাক, মাঝরাতে কে যেন টেনে টেনে ডাকতো, শিবে শিবে। বেশ একটা অলৌকিক গল্পের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখে আমি সোৎসাহে বিড়ি ধরিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে বললাম, কে ডাকতো অমন করে অনিরুদ্ধদা? কোনো অশরীরী আত্মা টাত্মা নাকি? অনিরুদ্ধদা অমনি খ্যা খ্যা করে হেসে উঠে আমার চিন্তায় জল ঢেলে দিয়ে বললেন, দু দু তুমিও যেমন। একটা পাগলা ছিল রথতলায়, তার নাম নোটন। সে জঙ্গলে ঢুকে রাতের বেলায় ওরকম আওয়াজ করতো বদখেয়ালে। আমি মরিয়া হয়ে বলি, কোত্থেকে এলো সে লোকটা? পাগল হয়ে গেছিল কেন? চওড়া করে হেসে অনিরুদ্ধদা জবাব দিলেন, সে এক উদ্ভট কাণ্ড ভাই। নোটন ছেলেটা হরিনাভি স্কুলে পড়তো। শুনেছি খুব ভালো রেজাল্ট করে কলকাতায় যায় কলেজে পড়তে। তখনই তার আধুনিক কবিতা লেখার বাজে রোগ জন্মায়। নোটন ভাবতো সে খুব বড় কবি, মানে ওই রবি ঠাকুর জীবনানন্দ টন্ডের মতো আর কি। কলকাতার কোনো এক বড় কাগজে কবিতা পাঠিয়েছিল নোটন। তো নোটনের কবিতা নাকি অন্য কারো নামে বেরিয়ে যায়। সেই থেকে শখ পেয়ে নোটনের মাথা গেল বিগড়ে। সব সময় ডায়েরিতে কি লিখছে তো লিখছেই খসখস করে। চুল দাড়ি বড় হয়ে জট পড়েছে, মাথায় উকুনের বংশ। সেই বেটা নোটন রাতে জঙ্গলে ঢুকে শিবে শিবে বলে চেল্লাতো। আমরাও পাগলটার পেছনে রাত দিন লাগতাম, বলতাম নোটন নোটন, পায়রা নোটন বেঁধেছে, ঝোটন বেঁধেছে। আর অমনি কি খিস্তি দিত রে ভাই লোকটা। চাটা আমার এবার সত্যি খুব তেতো লাগছিল। এমন একটা ভুতুড়ে গল্পের সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ায় অকারণেই রাগ হচ্ছিল অনিরুদ্ধদার উপর। মুখ কুঁচকে খানিকটা বিরক্তি চেপে রেখে খানিকটা বাইরে ঝরিয়ে দিয়ে বললাম, তাহলে আর বাড়িটাকে অদ্ভুত বলছিলেন কেন? অদ্ভুত বলছি কি আর সাধে? অনিরুদ্ধদা আবার আরম্ভ করলেন, বাড়িটা ভীষণ নির্জন। এমনিতেই তোমার ভয় লাগবে। ভূত টুত কিছু না, এমনি ভয়। কেমন ছমছম করতো গা হাত পা, অথচ খুব সুন্দর। ভয়ের জায়গা, অথচ খুব সুন্দর। আমি বললাম, এই বলছেন ভয়, আবার বলছেন সুন্দর। ভয়ের জায়গা আবার সুন্দর হয় কেমন করে? অনিরুদ্ধদা নির্বিকার হেসে বললেন, ভয় হলে আর সুন্দর হয় না। কে বলেছে তোমাকে? যেমন ধরো ঘন ঘোর বর্ষার রাতে চারিদিক কাঁপিয়ে বাজ পড়ল, বউ ভয়ে চমকে উঠে তার স্বামীকে জড়িয়ে ধরল, তখন কেমন সুন্দর লাগে না?
বাড়িটাও ছিল অমন, যেন বাড়িটা নিজেই ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরতে চাইছে। রাতে জানালা দিয়ে দেখতাম জঙ্গলে শত শত জোনাকি জ্বলছে, যেন ওরা বলছে, এসো না এসো, আমাকে একটু কোলে নেবে না, নাও না একটু কোলে, একটু আদর করো না। ভয়ও লাগতো, আবার শালা ভালোও লাগতো, ডাগর বউয়ের ভীতু চাউনির মতো। আমি একটা কথা বুঝছি না। বিড়িটা স্যান্ডেলের নিচে পিষে আমি বললাম, কি উজ্জনা? অনিরুদ্ধদার প্রশ্ন। আপনি একবার বলছেন বাড়িটাতে থাকতে ভয় লাগতো, আবার বলছেন বাড়িটাই যেন ভয় পেয়ে জড়িয়ে ধরতে চাইতো। তাহলে কি হলো? বুঝলে না, বাড়িটা ভয় পেত, তাই আমাদেরও ভয় করত। আরে ভয় জিনিসটাই ওরকম, একজন ভয় পেলে তার পাশের জনও ভয় পেয়ে যায়। আমি নাচার হয়ে গেলাম, বললাম, আচ্ছা হোক, তা কি হলোটা কি সেই বাড়ির? বাড়িটার সামনে অনেকটা ফাঁকা জায়গা। আমার বাবা ওখানে একটা রঙ্গনা ফুলের গাছ লাগিয়েছিলেন। রঙ্গনা? রঙ্গন ফুল শুনেছি, রঙ্গনী কি রঙ্গনা? হারে না না, অনিরুদ্ধদা তাড়াতাড়ি বলে উঠলেন, রঙ্গনা হচ্ছে অশোক ফুল। তোমরা যাকে অশোক বলো, আমরা তাকে রঙ্গনা বলি। কালো আবলুস কাঠের মতো গুঁড়ি, পাতাগুলো ছুঁচলো, গাঢ় সবুজ। ওই গাছের গুঁড়ি থেকে এর ফুল ফোটে। অনেকগুলো ছোট ছোট ফুল মিলে এক একটা বড় সড়ো গোছা তৈরি হয়। শীতকাল থেকে ফুটতে শুরু করে, বসন্তে একেবারে আলো করে ফোটে। বুঝলে, যখন তাজা থাকে তখন পুরো কমলা রং, আবার বাসি হয়ে গেলে ফুলের রং টকটকে লাল হয়ে যায়। তো সেই রকম একটা অশোক গাছ বাবা লাগিয়েছিলেন বাড়ির সামনেটায়। কয়েক বছর পরে গাছটা যখন বড় হলো, তখন দেখা গেল গাছটাও বেশ অদ্ভুত। গাছে আবার কি অদ্ভুত দেখলেন? নিরুৎসাহিত স্বরে প্রশ্ন করলাম। কেমন যেন লাজুক গাছটা। যেই তুমি ভাবলে কোনোদিন ফুল তুলবে, গিয়ে দেখবে গাছ থেকে ফুল সব ঝরে গেছে। আবার যেদিন তোমার ফুল তোলার কোনো ধান্দা নেই, সেদিন একেবারে গাছ আলো করে অজস্র ফুলের মঞ্জরি ফুটে থাকবে। বলতে বলতে চায়ের গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলেন অনিরুদ্ধদা। আশ্চর্য তো, আমি আবার গল্প শোনার উৎসাহ ফিরে পেলাম। হ্যাঁ, আশ্চর্যেরই তো ব্যাপার। ওই গাছটা থেকেই তো ঝামেলা হলো ভাই। অনিরুদ্ধদা উদাস হয়ে বললেন। আমার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে যেন আপনমনেই বলতে লাগলেন অনিরুদ্ধ গুছাইত, বেশ কয়েক বছর চলে গেছে, তখন গাছটা বেশ পরিপুষ্ট হয়েছে, আমরাও বড় হয়েছি। আমার দ্বারা লেখাপড়া হবে না বুঝতে পেরে বাবা আমাকে ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। অতঃপর আমি গাড়ি চালানো শিখে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। ভাড়ার ট্যাক্সি চালাই, গাড়ি অন্য লোকের, সারা কলকাতা শহর সারা দিন চষে বেড়াই। তখনও শুধু হলুদ ট্যাক্সি, ওলা উবের এইসবের প্রশ্নই নেই। দাদারাও একে একে যে যার লাইন বেছে নিচ্ছে, দিদির বিয়ে হয়ে গেছে বাঁশদ্রোণীতে, আমরা সবাই যে যার মতো চলছি। মা বাবা বুড়ো হয়েছেন। ঠিক তখনই গাছটার একটা কি রোগ দেখা দিল। শীতে গাছটা ফুলে ফুলে ভরে উঠে বসন্ত আসার আগেই সব ফুল ঝরে যাচ্ছিল। সেই এক শীতের সকালে, অনেকটা কথা বলে একটু দম নিলেন অনিরুদ্ধ গুছাইত, তারপর আবার শুরু করলেন। শীতের দিনে এক সকালে বাবা বললেন, এই রঙ্গনা গাছের যা ফুল সবই তো ফাগুন মাস এলেই ঝরে যাচ্ছে, যাই আজ ফুল পেড়ে আনি। হাতে একটা আঁকশি আর ফুলের সাজি নিয়ে ফুল তুলতে গেলেন। আমি তখনও বাড়িতে, গাড়ি নিয়ে বেরোইনি, তখনও চা খাচ্ছি। হঠাৎ বাড়ির সামনের দিক থেকে কেমন একটা আওয়াজ। বেরিয়ে গিয়ে দেখি রঙ্গনা গাছের তলায় বাবা পড়ে গেছেন। ফাঁকা সাজি আর ফুল পাড়ার আঁকশিটা ছিটকে মাটির উপর পড়ে আছে। মা বেরিয়ে এলেন, মেজদা বেরিয়ে এলেন, সবাই মিলে ধরাধরি করে বাবাকে ভেতরে নিয়ে গেলাম। বাবা বললেন, বুকে খুব ব্যথা উঠেছিল,
ফুল পাড়া আর হয়নি। আর একটু পরে ব্যথা খুব বাড়লো। সোনারপুর হাসপাতালে নিয়ে গেলাম বাবাকে। ডাক্তার দেখে বললেন স্ট্রোক। হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়ে গেছিল খানিকটা। বাবাকে বাঁচানো গেল না ভাই। অনিরুদ্ধদা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমিও চুপ করে গেলাম। গল্পটা যেভাবে একদিক থেকে আরেক দিকে চলে যাবে ভাবিনি। কিছুক্ষণ কি বলবো ভেবে না পেয়ে শেষে বললাম, আরেকবার চা খাবেন? চা নিয়ে চুমুক দিয়ে অনিরুদ্ধদা বললেন, বাবা চলে যাওয়ার পরে ও বাড়িতে আর মনও টিকতো না, বুঝলে। দাদারাও একে একে চাকরি বাকরি পেয়ে রথতলা থেকে পাত্তাড়ি গোটালো। থাকার মধ্যে আমি আর মা ট্যাক্সি চালিয়ে আরো 5 রকম এদিক সেদিক করে কিছু টাকা পয়সা করলাম। বাইপাসের ধারে এই বাড়িটা বানালাম। তখন এইদিকে জমির দাম সস্তাই ছিল। রথতলার বাড়িটা খদ্দের পেয়ে বেচে দিলাম। এই নতুন বাড়িতে মাকে নিয়ে উঠে এলাম। ধীরে ধীরে বেথা করলাম, ছানাপোনা হলো। আমি বললাম, কখনো আর যাননি রথতলার বাড়িটা দেখতে? অনিরুদ্ধদা বললেন, গিয়েছি, 2-1 বার গিয়েছি। শীতের দিকে সকালবেলায় ট্রিপ নিয়ে গেছি। হয়তো রথতলাতে নেমে গেল প্যাসেঞ্জার, আমিও গাড়িটা কোথাও ছায়ায় দাঁড় করিয়ে পুরনো বাড়িটা চারপাশে ঘুরে চলে এসেছি। সে একই রকম সব আছে, তবে জঙ্গল চারপাশে অনেক কমে গেছে। রঙ্গন গাছটা আরো বড় হয়েছে। শীতের দিন ফুল এরই মধ্যে এসে গেছে। এ গাছে সে একই রূপ, অকাল বসন্ত। লাল ফুলগুলো দেখতে দেখতে চোখ জ্বালা করে উঠত। চলে এসছি তারপরে গাড়ি নিয়ে। প্রসঙ্গটা পাল্টাতে বললাম, আপনি তো এখন বদ্রি পাখি, রঙিন মাছ এসবেরও ব্যবসা করেন। তা করি, অনিরুদ্ধ গুছাইত বললেন। ও সব ব্যবসায় 2 পয়সা মন্দ তো হয় না। ফুলের ব্যবসাও করি, নার্সারিতে ফুল সাপ্লাই দিই। তোমাকে তো বলেইছি আমরা দেউলটির লোক, ওদিকে ফুলের চাষ হয় খুব। এই ফুলের ব্যবসা করতে গিয়েই তো তোমার বৌদির সঙ্গে আলাপ। আমি অবাক হয়ে বললাম, মানে আর কি, তোমার বৌদি হচ্ছে ওই নার্সারির মালিকের মেয়ে। বাড়িপুরে নার্সারিটা। প্রথমে আলাপ, তারপর প্রলাপ, শেষে বিবাহ। আমিও তার হাসিতে যোগ দিয়ে বলে উঠলাম, আরে বাস, আপনি তো দেখছি ছুপা রুস্তম। যা বলেছ। ভুঁড়ি দুলিয়ে হেসে উঠলেন অনিরুদ্ধ গুছাইত। তারপর হঠাৎই হাসি থামিয়ে বললেন, বিয়ের কিছুদিন পরে এক শীতের সকালে, বুঝলে, শীতের সকালে হবে তা এই সকাল 9টা-10টা হবে, আমার শালা মৃন্ময় আমাদের বাড়ি এসেছে। তার হাতে এই বড় একটা রঙ্গনা ফুলের গোছা। দেখেই তো আমার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। আমি বললাম, ও মৃন্ময়, এ ফুল তুমি কোথায় পেলে? আমি অপেক্ষমান চোখে অনিরুদ্ধতার দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, উত্তরে সেদিন মৃন্ময় যা বলেছিল শুনে একটু অবাকই হয়েছিলাম জানো। ও নাকি গড়িয়া গেছিল কি কাজে ভোরবেলা, ফেরার পথে রথতলায় নেমেছিল। মৃন্ময় তখনও জানতো না এই রথতলায় আমাদের বাড়ি ছিল। এমনি ঘুরতে ঘুরতে ও নাকি একটা অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া পুরনো বাড়ির দিকে যায়। বাড়িটার সামনে ঝাঁকড়া হয়ে ওঠা একটা রঙ্গনা গাছ দেখতে পেয়েছে। সেই ঝাঁকড়া গাছ থেকে একগুচ্ছ এই রঙ্গনা ফুল তুলে এনেছে। সব শুনে বুঝতে পারলাম আমাদের পুরনো বাড়িটাতেই অজান্তে গিয়েছিল মৃন্ময়। আমার বাবার লাগানো রঙ্গনা ফুলের গাছ থেকেই ফুল নিয়ে এসেছে ও আমাদের দেবে বলে। অদ্ভুত না? আমি খানিক চুপ করে থেকে বললাম, হ্যাঁ, অদ্ভুত তো বটেই। হয়তো আপনার বাবাই ফুল পাঠিয়েছিলেন আশীর্বাদ হিসেবে আপনাদের জন্য। অনিরুদ্ধদা কি যেন আপন মনে ভাবতে ভাবতে বললেন, অথবা দেখো গে গাছটাই হয়তো ফুল পাঠিয়েছে। ফুল তুলতে গিয়েই তো আমার বাবার মৃত্যু হয়। সেদিন ফুল দিতে পারেনি গাছটা, তাই গাছটার খুব দুঃখ হয়েছিল তখন। তাই এতদিন পরে আমাদের শোকে সান্ত্বনা দিতে ফুল পাঠিয়েছে মৃন্ময়ের হাতে গাছটা। এমনও তো হতে পারে, পারে না? দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, হতে পারে অনিরুদ্ধদা। উঠে পড়লাম চেয়ার থেকে আমি।
বাড়ি ফিরতে ফিরতে মনে পড়ল, অনিরুদ্ধদা যাকে বলেন রঙ্গনা, আমরা তো তাকেই বলি অশোক।